এদিকে গতকালের পর আজ ১৯ তারিখও আওয়ামী লীগ কর্মীদের তাণ্ডব কমছে না। রাজপথে ভয়াবহ অবস্থা করে তারা। সবাই এখন ডক্টর ইউনূসের উপর অ্যাকশন নেয়। এসবের মুখে পড়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আজ থেকে আওয়ামী লীগ মাঠে নামলো, এমন হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ নেতারা বলেছেন সন্ত্রাস আর বোমাবাজি করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেছেন শেখ হাসিনার অধীনেই আর এই ২০২৫-এ আইসা এই পাকিস্তান হানাদার বাহিনীরা আশা করি এখনো আমাদের সাথে পারবে না। আওয়ামী লীগ সাধুবাদ জানাই। এখন সমন্বয়কদের ঘুম নাই, উপদেষ্টাদের ঘুম নাই। কেন ঘুম নাই? কারণ তারা তো আপনার পাকিস্তানি বাহিনীর ভাই, তারা পালানোর চেষ্টা করতেছে, বুঝছেন? প্রত্যেকটাই পালানোর চেষ্টা করতেছে। কিন্তু দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষারা। নেতা কর্মীরা মিছিল বের করলে তাতে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ চলে, দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। তার এই কান্নাটা অভিনয় এবং মিথ্যা ছাড়া আর কোনো মানুষের মধ্যে বিন্দু মাত্র দাগ কাটে না। এই ভিডিওটা একটা বার্তা তো দিচ্ছে যে এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কতটা শক্তিশালী। বাংলাদেশে যদি আওয়ামী লীগ পুনর্বাসন হয়, এটার জন্য দায়ী কে থাকবে? বিএনপি, জামাত? অনেকেই বলতেছে যে এটার জন্য দায়ী থাকবে বিএনপি, জামাত। নো, বাংলাদেশে যদি আওয়ামী লীগ পুনর্বাসন হয়, এটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই সরকার, বর্তমান যে সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়ী থাকবে। সারাদিনই দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলে। হরতালের সমর্থনে বিএনপি কর্মীরা পিকেটিংয়ের চেষ্টা করলে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ সমর্থকদের সাথে। রণক্ষেত্রে পরিণত হয় এই এলাকা। হাতে হাতে প্রতিবাদী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আর কণ্ঠে আগুন ছড়া স্লোগান। এক দফা দাবিতে কাল থেকে ডাক দেন অসহযোগ আন্দোলনের। দাবি জানান জাতীয় সরকার গঠন। গতকাল 18 জানুয়ারি আওয়ামী লীগ কর্মীরা রাজপথে অনেক তাণ্ডব চালিয়েছিল। ঠিক তেমনটাই আজ 19 জানুয়ারি সেম অবস্থা করতেছে রাজপথের মধ্যে। কাজ আপনারা সবাই জানেন শেখ হাসিনা একটা কল রেকর্ড ফাঁস করেছিল এবং সেই কল রেকর্ডে স্পষ্ট বলেছে তার কর্মীদের তারা যাতে রাজপথে নামে আন্দোলন করে, হরতাল করে এবং বাংলাদেশটাকে অচল করে দেয় এবং সে যাতে বাংলাদেশে খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারে এবং ক্ষমতায় বসতে পারে। এইটাই কিন্তু তাদের মাস্টার প্ল্যান ছিল। গাজে এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। আর হ্যাঁ, এইগুলা বিষয় নিয়ে আমাদের দেশের সমন্বয়ক, উপদেষ্টা ডক্টর ইউনূস, তাদের উপরেও কিন্তু প্রভাব পড়ে। সেগুলো আপনাদেরকে ধারাবাহিকলি দেখাবো। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যেই নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের মন্তব্য করি এই বিষয়গুলো নিয়ে, যে আওয়ামী লীগ কর্মীরা এইসব ঠিক করতেছে নাকি ভুল করতেছে, অন্যদিকে উপদেষ্টা সমন্বয়কদের উপর এইসব করে তারা কতটুকু সঠিক কাজ করেছে। আসুন দেখে আসি। কাল থেকে স্মরণকালের অন্যতম ঐতিহাসিক দিন হয়ে থাকবে আওয়ামী লীগের জন্য, কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেন এক নতুন জোয়ার এসেছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, এটাই হচ্ছে ৭১ সালের হাতিয়ার, এটাই হচ্ছে স্বাধীনতার শক্তি, এটাই হচ্ছে বীরদের শক্তি এবং এটাই হচ্ছে শহীদের রক্তের শক্তি। এই শক্তির কাছে কখনোই পাকিস্তানি হানাদার বাহিনীরা আজ থেকে আরো অনেক বছর আগেই সেই ১৯৭১ সালে এরা পারে নাই। আর এই ২০২৫-এ আইসা এই পাকিস্তান হানাদার বাহিনীরা আশা করি এখনো আমাদের সাথে পারবে না। এই রক্ত আর যাই হোক কখনো ভাই বেইমানি করতে জানে না। যে বা যারা নাকি বেইমানি করবে এদের পরিণতি ঠিক এভাবেই হবে, 2 দিন আগে কিংবা 2 দিন পরে। বাংলাদেশটাকে এরা কি আপনার নতুন একটা ইতিহাস লিখতে চাইছে। কারা লিখতে চাইছে? আপনার রাজাকার বাহিনীরা, পাক বাহিনীরা। তারা মনে করছে যে ১৯৭১ সালের সেই যোদ্ধারা কিংবা সেই রক্তের, সেই টকবগে রক্তের যে যুবক এখন পর্যন্ত কি ২০২৫-এ আছে, হ্যাঁ, যারা নাকি দেশটা স্বাধীন করে দিয়ে গেছে, এদের কি এখন অস্তিত্ব আছে? এই রাজাকার বাহিনীরা, রাজাকার কাদের বলতেছি? সমন্বয়ক আর হচ্ছে উপদেষ্টারা। এই রাজাকার বাহিনীরা তারা ভাবছিল যে আমরা পুনরায় দেশটাকে স্বাধীন করছি, তারা যে পাকিস্তানি এবং এটা তো বাংলাদেশ তো আগে পূর্ব পাকিস্তান ছিল এবং এই পাকিস্তানকে তারা পুনরায় কি স্বাধীন করে নিয়ে গেছে। আর মাতৃভূমি বাংলা ভাষা থাকবে না, তারা বাংলাদেশ নামটাকেও তারা চেঞ্জ করতে যাচ্ছে। বুঝতে পারতেছেন? বাংলাদেশের পতাকাও তারা মনে করেন চেঞ্জ করবে। তারা ভাবছে যে যারা নাকি স্বাধীন করে দিয়ে গেছে, আরে হেরা কি বাইচা রয়েছে? আর হেদের তো আপনার পূর্বপুরুষও নাই বা হেদের উত্তরসূরিও যে বা যারা আছে তারা কেউ নাই, বর্তমানে সবই হাইব্রিড হয়ে গেছে না।
বর্তমানে ডিজিটাল যুগে এসা তারা এত বড় সাহস দেখাইবো না, কারণ আমরা তো স্বাধীন করে ফেলাইছি। একটা কথা ভুলে যাবেন না, একটা কথা ভুলে যাবেন না, স্বাধীনতার রক্ত কখনো বেইমানি করে না। কারণ লাখ লাখ যুবক এখানে শহীদ হয়েছে, লাখ 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 মা বোনেরা তাদের জীবনের যৌবন হারাইছে, সবকিছু হারাইছে এই দেশের বিনিময়ে। এই দেশটাকে এত সহজে আপনাদের হাতে আমরা মুঠ করে দিব না, বোঝেন নাই? এটাই হচ্ছে স্বাধীনতার রক্ত। আওয়ামী লীগ আবারও পরিচয় করে দিল যে আমরা একবার নয়, যদি 100 বারও প্রয়োজন হয় 71-এর হাতিয়ার গর্জে উঠবো আর একবার। তারা আবারও প্রমাণ করে দিল আওয়ামী লীগ। সাবাস আওয়ামী লীগ, সাধুবাদ জানাই, সাধুবাদ জানাই, সত্যি সাধুবাদ জানাই। আপনারা পুনরায় আবারও আপনারা পরিচয় দিয়ে দিলেন যে আপনারা 1971 সালকে যেভাবে পাকিস্তান হানাদার বাহিনীদের কাছ থেকে আমাদের মাতৃভূমিকে স্বাধীনতা এনে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ঠিক এই 2025 এসেও আপনারা ঠিক এই পথে হাঁটতেছেন। এই পাক বাহিনীদের আশা করি আপনারা উপরে ফেলতে পারবেন এবং পুনরায় আরো একটি 71 সাল দেখতে পারবো অচিরেই ইনশাআল্লাহ। এই পাক বাহিনীদের উপরে ফেলতে হবে, সময় অতি নিকটে, অতি নিকটে। এখন সমন্বয়কদের ঘুম নাই, উপদেষ্টাদের ঘুম নাই। কেন ঘুম নাই? কারণ তারা তো আপনার পাকিস্তানি বাহিনীর ভাই, তারা পালানোর চেষ্টা করতেছে, বুঝছেন? প্রত্যেকটাই পালানোর চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না, কোনো পথ নাই। কারণ যাবে কোথায়? ইন্ডিয়া তো যেতেই পারবে না, আর আপনার অন্য দেশে যাবে, ওই আপনার ইউরোপে যাবে, মিডল ইস্টের কোন কান্ট্রিতে যাবে? তাদের পাসপোর্ট জব্দ করে রাখছে সেনাপ্রধান। যাবেন কোথায়? যাবেন কোথায়? আপনাদের প্রত্যেকটা রাজাকারের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ, অচিরেই হবে। এবং তামাম দুনিয়ার মানুষ দেখতে পারবে যে বাঙালি পুনরায় যেমন 71 সালকে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাত থেকে স্বাধীন করছিল, ঠিক আবারও এই 2025-এ আইসা পুনরায় এই পাক বাহিনীদের হাত থেকে দেশটাকে স্বাধীন করছে। পুনরায় নতুন ইতিহাস লেখা হবে এই 2025 আর হচ্ছে 71 সালকে মিলিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কালকে শেখ হাসিনা ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে, আপনার বঙ্গবন্ধুর কন্যা। দেখা যাক কালকে শেখ হাসিনা কি বলে। তবে একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল। আর আওয়ামী লীগের শরীরে কোন রক্ত জানেন? স্বাধীনতার রক্ত। স্বাধীনতা, যেই স্বাধীনতা এনে দিচ্ছে টকবকে যুবক, যেই যুবক তার পরিবার ছেড়ে, তার প্রিয়জন ছেড়ে, তার সন্তান ছেড়ে ছুটে গেছে এই বুকটা এভাবে পেতে দিয়ে হানাদার বাহিনীদের সামনে এই দেশের জন্য। 5ই আগস্ট বা শেখ হাসিনার সরকার পতনের ক্রেডিট তুমি কার? কারণ এই ক্রেডিটকে আমরা ছিনতাই হতে দেখছি, এটা নিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে দেখছি, এটা নিয়ে আমরা রাজনীতির মাঠে তোলপাড়ও দেখছি। এতদিন যাবৎ আমরা জানতাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাই ছিল এই সরকার পতনের যেই ঘটনা সেটার মূল নায়ক, কিন্তু আজকে সে নায়কদেরকে সাইড নায়ক বানিয়ে সরকার পতনের যে ইস্যুটার পেছনের আসল প্রেক্ষাপট কি সেটা নিয়ে এক চাঞ্চল্যকর বিধ্বংসী বক্তব্য দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ভাই। আমরা আশা করি আগামী 2-3 ঘন্টায় খায়রুল কবির খোকন ভাইকে বৈষম্য বিরোধী সমন্বয়করা তারা মোটামুটি ফ্রাই করবে। তো কেন ফ্রাই করবে? আমরাও কিন্তু এটাই জানি। প্রথম দিকে যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, অ্যাজ ইউজুয়াল এখন যেমন সারা বাংলাদেশে বিভিন্ন আন্দোলন চলতেছে না, আমরা কোনো কনসার্ন করি না, কারণ কি এগুলা বাংলাদেশের চলমান ঘটনা। তো বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম প্ল্যাটফর্মটা ছিল কোটা আন্দোলন, খেয়াল আছে তো? তো এরপরে এটা ধাপে ধাপে পলিটিক্যাল ম্যাটিকুলাস প্ল্যান এখানে কানেক্ট ছিল 100%। বিএনপি জামাত ব্যাকগ্রাউন্ডে শক্ত ভূমিকা রেখেছিল, যার কারণে ছাত্ররা তারা কিন্তু এমন না যে প্রথম থেকে নেতৃত্ব দিয়ে আসছিল। একটা এন্ডিং পয়েন্টে যখন ডিবি হারুন তুলে নিয়ে গেল তখন আমরা তাদেরকে ভালোভাবে চিনলাম, তাদের একটা প্ল্যান এ, প্ল্যান বি, টিম এ, টিম বি, টিম সি এরকমও ছিল। এরপরে সরকার পতনের আন্দোলন আসলো, কিন্তু বিএনপি বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি। কথা কিন্তু সত্য। প্রথম দিকে ওনার বক্তব্য হচ্ছে তারা কোটা বিরোধী আন্দোলন করেছিল, তারা 3রা আগস্ট এক দফার আন্দোলনে গিয়েছিল, কিন্তু বিএনপি অনেক আগে থেকেই এই সরকার পতনের জন্য এক দফার আন্দোলন তারা চালাচ্ছিল। সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড ছিল তারেক রহমান, কিন্তু আমরা দেখছি ডক্টর ইউনূস বলছেন মাস্টারমাইন্ড হচ্ছে মাহফুজ। তো বলছেন যে তিনি নেপথ্যের কারিগর না, প্রকাশ্যের কারিগর বলা যায়, যে পেছন থেকে তিনি গেম খেলছেন না, তিনি প্রকাশ্যে গেমটা খেলছেন।
6000 কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের জনগণের পাশে থেকে বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। দর্শক, নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচিতে তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন। তো তার এই বক্তব্যে এই মুহূর্তে মিডিয়াতে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমর্থক আছেন এখন তারাও নানানভাবে বিভাজিত। আপনি এখন যদি বলেন যে সেই সরকার পতনের আগের দৃশ্যপট আরেকবার এই ছাত্রদের ডাকে, আপনি এখন যদি বলেন যে সরকার পতনের পরপর যে বন্যা হয়েছিল আমাদের কুমিল্লাতে, সারা বাংলাদেশের মানুষ এদের হাতে যেভাবে টাকা পয়সা তুলে দিয়েছিল, আপনি এখন যদি বলেন সার্জিস হাসনা তারা ডাক দিয়ে বলে যে ভাই আমাদের কাছে টাকা দেন, ওই টাকার 10 ভাগের 1 ভাগও মানুষ এদেরকে দিবে না। কারণ কিছু কিছু জায়গায় এরা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। পাশাপাশি কমিটি গঠন করতে গিয়া লোকাল পর্যায়ে অনেকে এখানে অনুপ্রবেশ করছে, যারা রাজপথে ছিল সরকার পতনের বেলায় তারা বৈষম্যের শিকার হচ্ছে, যার কারণে কমিটিগুলোকে পাল্টা চ্যালেঞ্জ করা হচ্ছে। বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি মারামারিতে লিপ্ত হচ্ছে, তাদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি ঘটছে। তো তাদের মধ্যে এই যে বিভাজনটা, এটা কিন্তু শক্তিটা হারাই ফেলছে। আপনি দেখেন সরকার পতনের পর থেকে এদের ডাকে আসলে কি বড় কোনো পরিবর্তন দেশে ঘটেছে? ঘটে নাই। রাষ্ট্রপতি না, এখানে বিএনপি বস হিসাবে কাজ করছে। সংবিধান না, এখানে বিএনপি বস হিসাবে কাজ করছে। প্রোক্লেমেশন অফ জুলাই ঘোষণাপত্র, ওইখানে কি করছে? কোনো কিছু অর্জন হয়েছে ওইভাবে? না, এখানেও বিএনপি বস হিসাবে কাজ করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, এটাও এই সরকারের দ্বারা সম্ভব হবে না, কারণ বিএনপি চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করা হোক। সো এই যে মাঠের ক্যাপাবিলিটি রাইট নাও, সেখান থেকে বিএনপির প্রশ্নটা যে এই যে আজকে আমাদের ক্যাপাবিলিটিটা তোমরা বুঝা নাও আর তোমাদের ক্যাপাবিলিটিটা তোমরা বুঝা নাও। তোমাদের পিছনে এখনও জামাতের সমর্থন আছে। জামাতের নেতাকর্মীরা যদি বৈষম্য বিরোধীদের প্ল্যাটফর্মটা থেকে সরে যায়, তাহলে আসল বৈষম্য বিরোধী কয়জন ছাত্র মাঠে থাকে, এটাও একটা বিষয় বিএনপি এখন মনে করছে। যার কারণে তারা মনে করছে সরকার পতনের আন্দোলন তোমরা ঘটাও নাই, এটা প্রসেসিং ছিল। বিএনপির জামাতের হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে, দীর্ঘদিন যাবত এই সংগ্রামটা চলছে। 2 দিনে এমন হয় না যে সরকার ফালাই দিছো, দাঁত একদম নড়তে নড়তে শুধু একটা জায়গার মধ্যে আটকে ছিল, হেঁচকা টান তোমরা দিছো, সরকার পড়ে গেছে। বিএনপি আসলে এটাই বুঝতে চায়। কিসের মাহফুজ টাহাফুজ, আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান, এই ক্রেডিট এখন বিএনপি নিতে চায়। তা আপনি কি মনে করেন যে এই ক্রেডিট কি বিএনপির অথবা জামাতের নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 8-10 জন সমন্বয়ক যাদেরকে আমরা দেখছি শুধুমাত্র তাদের, বা পলিটিক্যাল দলগুলোকে বাহিরে তারা কি পারত? তবে ছাত্রদের একটা প্রধান বোকামি হচ্ছে আমি মনে করি বিএনপির লেজে পা দেওয়া। বাংলাদেশকে চালায় আওয়ামী লীগ বিএনপি, আর জামাত এখন একটা পজিটিভ ভূমিকাতে অবস্থান করছে, কিন্তু আওয়ামী লীগকে ফালানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা অবশ্যই বিএনপি এবং জামাত এখানে রাখছে। বিএনপির বিরুদ্ধে জেলা এবং উপজেলা ভিত্তিক ব্যবস্থা নেবে, কঠিন পদক্ষেপ নেবে ছাত্র জনতা এবং তার সাথে থাকবে জামাত শিবির, সেরকম ইঙ্গিত পাওয়া গেছে। দর্শক, বিএনপির বিরুদ্ধে এর অর্থটা কি? আপনাকে যদি সঠিক রাজনীতি করতে হয়, জনগণকে যদি শান্তি দিতে হয়, আপনাকে স্পষ্টবাদী হতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে হবে। দেখেন, মিজানুর রহমান আজারী সাহেব কারো নাম না বলে চাঁদাবাজ বলেছেন, এতে বিএনপি খেপে গিয়েছে। আমি আজারীকে পরামর্শ দিয়েছি, ভাই চাঁদাবাজ কারা এটা সবাই জানে, প্রয়োজনে নাম বলতে হবে। এই অনুরোধ এখনো করি, পরামর্শ দিচ্ছি। অনেকেই চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার এইসব কথা বলেন, কিন্তু নাম বলেন না যে চাঁদাবাজরা কারা। নাম না বললে জনগণ ওই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিভাবে? কিন্তু আমি সব সময় বলি, আমি স্পষ্টবাদী, এই চাঁদাবাজ হচ্ছে অনলি বিএনপি। এখন আওয়ামী লীগের লোকজন কেউ চাঁদাবাজি করে না এবং অন্য কেউ চাঁদাবাজি করে না। অতএব বর্তমান সময়ে চাঁদাবাজ মানে বিএনপি। তো চাঁদাবাজ ঠেকাতে এর অর্থ হচ্ছে বিএনপির বাদে অন্য কেউ চাঁদাবাজি করে না। চাঁদাবাজ ঠেকাতে, দ্যাট মিনস বিএনপি ঠেকাতে, বিএনপির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে একই কথা, আপনি যে ভাষায় বলেন। শিক্ষার্থীরা কঠিন পদক্ষেপ নেবে। সার্জিস আলম এরকম একটা ইঙ্গিত দিয়েছে, অন্যায় ঠেকাতে জেলা উপজেলায় গ্রুপ করা হবে। এই জেলা উপজেলায় গ্রুপ করা হবে অন্যায় ঠেকাতে। সবচেয়ে বড় অন্যায় এখন চাঁদাবাজি, এর মানে গ্রুপ থাকবে একটা। সেই গ্রুপে ডেফিনেটলি আপনি নিশ্চিত থাকেন ছাত্ররা থাকবে, ছাত্রদের সাথে জামাত শিবির এরা থাকবে। যে কোনো গ্রুপ, যে কোনো ইনিশিয়েটিভ যদি বৈষম্য ছাত্র নাগরিক কমিটি, সেখানে জামাত শিবিরকে ইনক্লুড করাই লাগবে, নাহলে তারা হোঁচট খাবে। অতএব কি দাঁড়ালো তাহলে?
এই যে জেলায় জেলায় গ্রুপ করা হবে, জেলায় উপজেলায়, এই গ্রুপের কাজ হবে বিএনপির এই পান্ডাদেরকে প্রতিরোধ করা, যে কেউ চাঁদা দিবেন না, চাঁদা নেবেন না, ক্যাম্পেইন করা। অতএব শিক্ষার্থীদের এই পদক্ষেপে অনিবার্যভাবে জামাত শিবিরকে পাশে পাবে এবং জামাত শিবির শিক্ষার্থীদের মিলে বিএনপির এই অপকর্মের বিরুদ্ধে দাঁড়াবে। উপজেলায় উপজেলায়, হাটে বাজারে বাজারে এক পর্যায়ে চাঁদাবাজ প্রতিরোধ কমিটি চলে যাবে। চাঁদাবাজ এবং বিএনপির এক অংশ, বিএনপির কিছু লোক আছে যারা চাঁদাবাজিতে ক্ষিপ্ত বা চাঁদাবাজ নয়, তারাও শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করবে। অতএব এই জেলায় উপজেলায় কমিটি গঠন করা হলে এই কমিটির কাছে বিচার দেওয়া যাবে যে অমুকে চাঁদাবাজি করছে বা আমার কাছে অমুকে চাঁদা চায়, এই কমিটি তারপর উচিত শিক্ষা দেবে এবং এই কার্যক্রমগুলো হবে মূলত বিএনপির বিরুদ্ধে, কারণ চাঁদাবাজ মানে বিএনপি। সহজ হিসাবটা বুঝতে হবে আমাদেরকে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বিগত 16 বছর রংপুর নিয়ে কথা বলছেন। রংপুর বিভাগ সহ পঞ্চগড়ে অনেক বৈষম্যের শিকার হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, অন্যায় অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলায় মানুষের গ্রুপ তৈরি করা হবে। দর্শক, মানুষের মধ্যে সবচেয়ে বড় আক্ষেপটা কি জানেন? যে আমরা রক্ত দিয়ে, আমাদের সন্তানদের জীবন দিয়ে হাসিনাকে তাড়ালাম, ফেসিবাদ বিদায় করলাম, তারপরও চাঁদা দিতে হয়। এটা কেমন বাংলাদেশ? খুব কষ্ট পায় তারা। সরকারও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে পারেনি, বিএনপির লোকজন ঠিকই চাঁদা নেয়, শিক্ষার্থীরাও পারেনি। এজন্য এখন পদক্ষেপ জেলায় জেলায় উপজেলায় উপজেলায় প্রতিরোধ কমিটি গঠন করা হবে এবং এই প্রতিরোধ কমিটি চাঁদাবাজ নির্মূল করবে এবং সরকার এদেরকে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করতে চাই। পঞ্চগড় থেকে নির্বাচন করবেন সার্জিস, এটা মোটামুটি নিশ্চিত। এই বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। এই সময় সার্জিস বলেন, সৃষ্টিকর্তা আমাদের যে সুযোগ দিয়েছে সেটি আমানত মনে করি, আমানত রেখে মানুষের কল্যাণে বা কিছু করা যায় আমরা করব। বিগত 16 বছরে রংপুর বিভাগ সহ পঞ্চগড়ে অনেক বৈষম্য শিকার হয়েছে। কয়েকটি রাস্তা দিয়ে কিছুই হয়নি, একটা শিল্প কারখানা হয়নি। আমাদের বেশি দরকার নেই, যতটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা হোক সেটা কিভাবে আদায় করা হবে যায় আমরা প্রাণবন্ধে চেষ্টা করব। এর মানে সার্জিস এমপি হতে যাচ্ছেন, এমপি ইলেকশন করতে যাচ্ছেন, নিশ্চিত ধরে নেন। এবং ভবিষ্যৎ এমপির মতোই কথা বলছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। এটা অনেকটা নির্বাচনী প্রতিশ্রুতি টাইপের। শীতবস্ত্র পাওয়ার ব্যাপারে তিনি বলেন, অনেক বিত্তবান ভালো মানুষ রয়েছেন, অনেক গার্মেন্টস মালিক রয়েছেন, তাদের সঙ্গে কেবল যোগাযোগ করা ও সদিচ্ছা থাকা দরকার। আমরা যে শীতবস্ত্র পেয়েছি তা পঞ্চগড়ের প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হবে। এ সময় তিনি পঞ্চগড় পৌরসভায় প্রায় 2000 মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। পঞ্চগড়ে প্রচুর শীত, সেখানে বিএনপি নয় বরং এই সার্জিসরাই কিন্তু শিক্ষার্থীদের বা শীতার্ত মানুষের কাছে পাশে দাঁড়াচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আহমদ শফি, পৌর বিএনপি সদস্য সচিব ও জেলা জজ আদালতের গভর্নমেন্ট। এখানে বিএনপির লোকজন আছে, বিএনপির লোকজনকে পাশে বসিয়ে বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে কমিটি গঠনের কথা বলছেন। একটা বিষয় নিয়ে কিছুক্ষণ কথা বলি, খুব সংক্ষিপ্ত একটা ভিডিও, দুটো ইস্যু নিয়ে। একটা হচ্ছে আমাদের রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন করার পরামর্শ এসছে। আমাদের দেশের নাম ইংরেজিতে এভাবে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। রিপাবলিক শব্দটার মানে আমরা আগের সংবিধানে করেছিলাম প্রজাতন্ত্র, ফলে আমরা বাংলাদেশের বাংলা মানে যে রাষ্ট্রীয় নাম সেটাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলছিলাম। তারা যেটা সাজেস্ট করেছেন, রিপাবলিকের মানে করেছেন নাগরিকতন্ত্র এবং পিপলস রিপাবলিকের মানে করেছেন জনগণতন্ত্রী বাংলাদেশ। মানে বাংলাদেশের নামে বা রিপাবলিক শব্দটার বাংলা করা নিয়ে দীর্ঘদিন থেকে একটা আলোচনা ছিল। এগুলোর সিম্বলিক ভ্যালু আছে, এগুলো যে পরিবর্তন করে ফেললেই অনেক কিছু হয়ে যাবে বা পরিবর্তন না করলে খুব ক্ষতি হয়ে যাবে, ব্যাপারগুলো এরকম না, কিন্তু সিম্বলিক ভ্যালু তো আসলেই আছে। সেটা হচ্ছে যখন আমরা প্রজাতন্ত্র বলি, মানে আমরা নাগরিকদেরকে প্রজা বলছি, আসলে একটা রাষ্ট্র বরং উল্টো প্রজাদেরকে নাগরিক করে তোলে। একটা নাগরিকদের যে রাষ্ট্র সেটা নিশ্চয়ই প্রজার জায়গা না। যখন আমরা প্রজা বলি তখন আমাদের মাথায়
মানে সাবকনশিয়াসে কোথাও প্রজার সাথে রাজার সম্পর্ক, তো প্রজার শাসক রাজা হবেন, সম্রাট হবেন, সম্রাজ্ঞী হবেন, সো এই ধরনের একটা পারসেপশন থাকে। সেই জায়গায় এটা নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে এবং সেই আলোচনার ফলে এটা পরিবর্তিত হয়েছে। এটা একটা ভালো পরিবর্তন হিসেবে আমরা দেখতেই পারি। এরপর যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে নাগরিকত্ব এবং মূলনীতি। আমার মনে হয় নাগরিকত্ব নিয়ে একটু বিশেষভাবে আলাদাভাবে আলাপ করা দরকার আছে, আমি সেটা নিয়ে আলাদাভাবেই করব। মূলনীতি নিয়ে আজকে আর একটু কথা বলেই শেষ করব। আমাদের মূলনীতি হিসাবে আমাদের সংবিধানে ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং আগে যেটা ছিল জাতীয়তাবাদ। এই চারটা জিনিস আমাদের মূলনীতি ছিল। এবার তিনটা বাদ দিয়ে গণতন্ত্র রাখা হয়েছে, তিনটা বাদ দিয়ে আরো চারটা যুক্ত করা হয়েছে। সেগুলো হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ। আমাদের নিশ্চয় মনে আছে যে তিনটা শব্দ, সাম্য, সামাজিক ন্যায়, বিচার শব্দটা আসলে ছিল আমাদের যে ঘোষণাপত্র স্বাধীনতার, সেখানে এখানে ওনারা সুবিচার বলছেন এবং মানবিক মর্যাদা। এই তিনটা আসলে আমাদের যে ঘোষণাপত্র ছিল সেখানে এটা আছে। সেখানে ব্যাপারটা এরকম ছিল, আমরা কেন একটা দেশকে, আমাদের ভূমিকে স্বাধীন হিসেবে ঘোষণা করছি, তখন অনেকগুলো কন্ডিশনস দিয়েছিলাম। আপনারা যদি ঘোষণাপত্রটা পড়েন তখন দেখবেন আমরা এটা করেছিলাম, একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমরা জিতেছিলাম কিন্তু আমাদের ক্ষমতা হস্তান্তর করা হয় নাই, আমাদের অ্যাসেম্বলি ডাকে নাই। এরপর ক্ষমতার জন্য মিথ্যা বা প্রতারণামূলক আলোচনা হয়েছে, বিট্রে করেছে, হামলে পড়েছে, হত্যা করেছে। এই প্রেক্ষাপটে আমরা স্বাধীনতা ঘোষণা করছি এবং আমরা বাংলাদেশের জনগণ স্বাধীন রাষ্ট্র ঘোষণা করছি। সেখানে আমরা বলেছিলাম আমরা দেশটা তৈরি করতে যাচ্ছি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা দেশ তৈরি করতে চাই। আমাদের মুক্তিযুদ্ধের যে আদি চেতনা সেটা আসলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে চেয়েছি। সুতরাং সেগুলোকে রাষ্ট্র মানে আমাদের সংবিধানের মূলনীতি হিসাবে দেওয়া হয়েছে। তার সাথে বহুত্ববাদ যুক্ত হয়েছে। এখানে যেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে সেটা হলো ধর্মনিরপেক্ষতা বাতিল করা হয়েছে। আমি আসবো সেই জায়গায়। গণতন্ত্র থাকলে বহুত্ববাদের দরকার আছে কিনা সেটা প্রশ্ন উঠতেই পারে, কারণ গণতন্ত্র মানেই আসলে বহুত্ববাদ। তবে আমরা কখনো কখনো আবার এটা করতে চাইতে পারি, কারণ গণতন্ত্রের বহু রকম চেহারা আছে। সুতরাং আমাদের এখানে প্লুরালিজম যে বলি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দল, মত, চিন্তা, বিভিন্ন রকমের ভিত্তিতে সেটাকে আমরা রাষ্ট্র অ্যাকোমোডেট করবে। কোনো কিছু আমরা যখন আলাদাভাবে বলতে চাই তখন সেটাকে আলাদা একটা গুরুত্ব বোধ করে। যদিও গণতন্ত্রের মধ্যে এগুলো আছে, যেমন গণতন্ত্রের মধ্যে মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সাম্য, এগুলো কম বেশি সেগুলো আছে, কিন্তু আমরা যখন উল্লেখ করি তখন এটাকে আমরা আলাদাভাবে করি। এখন ধর্মনিরপেক্ষতা বাদ হওয়া নিয়ে যে কথাটা আছে, জাতীয়তাবাদ বাদ গেছে, আমার মনে হয় ইটস ফাইন। কারণ হলো ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদ খুব ভালো জিনিস না, কারণ আমরা জাতীয়তাবাদের চর্চা হতে 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 এটা এক সময় প্রবলেম্যাটিক হয়ে উঠতে পারে। কিন্তু ধর্মনিরপেক্ষতা, ওই যে বললাম গণতন্ত্র যদি বলি, আসলে ধর্মনিরপেক্ষতা রাখার আসলে প্রয়োজন নেই। কারণ হলো খুব স্বাভাবিকভাবেই একটা গণতান্ত্রিক সমাজে একটা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ হতেই হয়। সেকুলারিজমের যে ধারণা ওয়েস্টে ছিল, আমাদের এখানে এই ধরনের ক্রাইসিস আসলে সেই অর্থে ছিল না, কিন্তু এই শব্দটা রাখা হয়েছিল এবং রাখা শব্দকে সরিয়ে ফেলা নিয়ে হয়তো প্রশ্ন উঠছে। কিন্তু খেয়াল করি আমরা এই বিদ্যমান যে সংবিধানটা আছে, এটা একটা অদ্ভুত সংবিধান, কারণ এখানে ধর্মনিরপেক্ষতার কথা যেমন লেখা আছে, ওখানে আবার রাষ্ট্রীয় ধর্মের কথা লেখা আছে। আমাদের সংবিধান, আমাদের মানে সংবিধানের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে এটা শুরু করা হয়েছে। সো একটা ধর্মনিরপেক্ষতাবাদ আছে, তার সাথে এই দুটো জিনিস থাকা আসলে খুব যৌক্তিক না। আমি রিপোর্টটা দেখলাম, ওখানে আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলামের ব্যাপারে কোনো মন্তব্য, আমি ভুল করতে পারি, তারপর আমি যতদূর দেখলাম ততদূরের মধ্যে দেখলাম এটা রাখা বা বাতিল কোনো কিছুর ব্যাপারেই মন্তব্য করা হয়নি। তাই আমরা ধরে নিতে পারি যে ওটা বিদ্যমান সংবিধানে যেমন আছে ওটা থেকে যেতে পারে, বা বাংলাদেশে বিদ্যমান প্রেক্ষাপটে সেটা বাদ দেওয়া যাবে কিনা সেই প্রশ্ন উঠবেই। সো যদি ইসলাম রাষ্ট্র ধর্ম হিসেবে থাকে তাহলে আসলে ধর্মনিরপেক্ষতাবাদ অত্যন্ত কনফ্লিক্টিং একটা আইডিয়া হয়ে থাকে। সো ধর্মনিরপেক্ষতা সরে যাওয়া এই কনফ্লিক্টিং আইডিয়াটাকে, এবং জাতিসংঘ আওয়ামী লীগের জন্য আদৌ কি করতে চায়, এটা আওয়ামী লীগের জন্য একটা বড় মাইল ফলক হবে কিনা সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
বলছিলাম আওয়ামী লীগের সঙ্গে জাতিসংঘের আলোচনা। জাতিসংঘ আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে। জাতিসংঘের একটা প্রতিনিধি দল 10 দিনের সফরে বাংলাদেশে এসেছে। গোয়েন লুইসের নেতৃত্বে এই প্রতিনিধি দল বাংলাদেশে বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে তারা মিটিং শুরু করেছে। নির্বাচন কমিশনের সঙ্গে তারা মিটিং করেছে, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তারা মিটিং করেছে, নির্বাচন কমিশনের সঙ্গে মিটিং করে তারা নির্বাচন কালীন সময়ে কি ধরনের সহযোগিতা তারা করবে, কিভাবে পাশে থাকবে সেরকম কথা বলেছে। বিভিন্ন পর্যায়ে তারা সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে এবং একথাও বলেছে যে 10 দিনের সফর শেষে 10ম দিনে তারা নির্বাচন কমিশনের কাছে একটা প্রস্তাবনা দিয়ে যেতে চায়। সকলের সঙ্গে কথা বলে যে প্রস্তাবনাটা তারা তৈরি করবে সেই প্রস্তাবনাটা নির্বাচন কমিশনকে দিতে চাই, যেন নির্বাচন কমিশন সেখান থেকে কিছু নিতে পারে। কি প্রস্তাবনা তারা দেবে তার আগেই সব থেকে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যখন তারা ঘোষণা করেছে তারা আওয়ামী লীগের সঙ্গে মিটিং করবে। আওয়ামী লীগকে একেবারেই বাজেয়াপ্ত করার প্রক্রিয়া যখন শুরু, তখন গোয়েন লুইসের নেতৃত্বাধীন জাতিসংঘের এই দল আওয়ামী লীগের সঙ্গে মিটিং করার প্রক্রিয়াতে গেল। আওয়ামী লীগের সঙ্গে মিটিং তারা করছে এবং সেই মিটিংয়ে তারা কি আলোচনা করবেন সেটা একটা বড় প্রশ্ন। আওয়ামী লীগ যখন জাতিসংঘকে পাশে পাচ্ছে, এর আগে আমরা গত কিছুদিন থেকেই দেখতে পাচ্ছি আমেরিকা নানাভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে কিংবা বর্তমান সরকারের বিপক্ষে তাদের অবস্থান চলে যাচ্ছে। এরপর যদি জাতিসংঘকে আওয়ামী লীগ পাশে পায়, সেটা আওয়ামী লীগের সামনে এগিয়ে যাওয়ার জন্য কিংবা ঘুরে দাঁড়ানোর জন্য একটা বড় সহায়ক শক্তি হবে কিনা সেটা ভেবে দেখা যেতেই পারে। আমার মনে হয় যে জাতিসংঘকে যদি আওয়ামী লীগ পাশে পায়, যে জাতিসংঘকে এর আগে আওয়ামী লীগ বিভিন্ন নির্বাচনের সময় খুব একটা পাশে পায়নি, এককেন্দ্রিক নির্বাচন করেছে আওয়ামী লীগ 2014 এবং 24, মূলত 18 নির্বাচনে বিএনপি এসেছিল। 2014 এবং 2024-এর নির্বাচন নিয়ে সব থেকে বেশি সমালোচনা হয়। সেই নির্বাচনে জাতিসংঘের প্রতিনিধি দল আসেনি, সহযোগিতা করেনি। সেরকম একটা প্রেক্ষাপটে এখন আওয়ামী লীগ যখন চরম বিপদে, আওয়ামী লীগের চরম দুঃসময়ে জাতিসংঘ আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে, এটা কিভাবে সম্ভব হচ্ছে, কিভাবে সম্ভব হলো, কোন লবিংয়ে আওয়ামী লীগ জাতিসংঘকে পাশে পাচ্ছে? ভাবিয়ে সকালবেলা আমি দেখি যে এরকম আওয়াজ, রাঙ্গা বঙ্গা ভূতু কই রে, আয় রে আয়, আয় 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 আতু আয় আয় আয়। কি ব্যাপার ভাবি, রাঙ্গা বঙ্গা ভূতু মানে তারা কে? ছোটবেলা গল্প শুনছে না, লাউগর একটা বুড়ি আসিল, শুনছি তো, কই বুড়ির 3টা কুত্তা আসিল, নাম আসিল রঙ্গা বঙ্গা ভূতু। হ্যাঁ, ও আচ্ছা সেইটা। তো তুমি কেন এখন হঠাৎ করে সকালবেলা রঙ্গা বঙ্গা ভূতুরে ডাকছো? ইতানে বলে কি তা আনছে সীমান্তার ভিতরে, তা আমরা ইতানরে ফাড়াই। হ্যাঁ, এটি আবার বড় খেলোয়াড়, খেলবে এমন মাইনকার চিপায় গত 53 বছরে ভারত পড়েনি, আর এমন বাংলাদেশ দেখেনি। আমি অন্তত একটা জিনিসে খুবই স্যাটিসফাইড, যে যেভাবেই নেন, ওপার বাংলা থেকে তোমরা এপার বাংলায় ঢুকবা, কাশিমাসি নিয়ে এসে গাছের ঠাইল কাটবা, হ্যান্ড গ্রেনেড মারবা, আর মনে করবা বাঙালি আমরা দৌড়াইয়া সরিষা খেত দিয়া বাড়িতে যেয়ে নাকে তেল দিয়ে ঘুমাবো। নো, বাংলাদেশ দেখাইছে কিভাবে প্রতিবাদ করতে হয়, দেখাইছে সো-কল্ড দেশপ্রেমিক রাজনীতিবিদদের, যারা ঢাকা শহরে মঞ্চের মধ্যে দাঁড়াইয়া ওই ভারতের গোষ্ঠী উদ্ধার করে, কিন্তু সীমান্তে যাওয়ার সময় তাদের সাথে ঝোলফিল করে। কালকে দাঁড়ানোর ক্ষমতা ছিল কয়জন রাজনীতিবিদদের বলেন তো? যদি শুধুমাত্র আমরা বলতাম যে প্রত্যেক দলের রাজনীতিবিদরা আপনারা সীমান্তে চলে যান, যাইয়া দেখি ভারতের সাথে লড়াইটা করেন, পারতো না। যেভাবে কৃষক, শ্রমিক, মজুর, লাঠি, কাঁচি, যার যা আছে তা নিয়ে ঝাঁপাই পড়ছিল। দর্শক, এই মুহূর্তে সীমান্তে খুবই উত্তেজনা চলছে। তবে আমি আমার বাংলাদেশের ভাইদের উদ্দেশ্যে আবারও বলি, সীমান্তে এই মুহূর্তে প্রবেশ করেন না। বিজিবি কিন্তু আহ্বান জানিয়েছে, আমরাও জানাই। যাই হোক, এখন দেখেন গেলে কি কি ঝামেলা হবে। প্রথমত, ওই পার থেকে একটা বুলেট আসতে পারে আপনার উপরে, আর দ্বিতীয়ত নতুন একটা জিনিস নিযুক্ত করেছে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের সরকার, মানে বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তের নজরদারির জন্য গতকালকের ঘটনার পর আমরা দেখছি অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি ব্যবহার করা হচ্ছে আপনার, আজকে তারা নামাইছে প্রশিক্ষিত কুকুর। বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার ডিআইজি এন.কে পান্ডে জানাচ্ছেন, সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে যেই এলাকাগুলোতে কাটা তার নেই, সেসব এলাকায় নজরদারি করতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হবে।
নদিয়া এবং উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত এলাকাগুলোকে পাহারা দেওয়ার জন্য আপনার আনা হয়েছে বিশেষভাবে প্রশিক্ষিত 21 বছর বয়সী জার্মান মেলিনুস প্রজাতির ম্যাক্স মানে জার্মান শেফার্ড হিসেবে যেটাকে আমরা চিনি ওই কুকুর। এর দেখভালের জন্য এসেছেন একজন প্রশিক্ষকও। সীমান্তের নজরদারির জন্য নাইট ভিশন ক্যামেরার সঙ্গে যুক্ত করা হচ্ছে ইনফ্রারেড ক্যামেরা, থাকছে আপনার স্পার্কলিং অ্যালার্মও, বিশেষ প্রযুক্তির থার্মাল স্ক্যানিং মেশিনও নজরদারির কাজে ব্যবহার। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, সবাই সবার মন্তব্যগুলো এখানে প্রকাশ করতেছে। আওয়ামী লীগ কর্মীরা তাদের কার্যক্রমগুলা তারা কিভাবে এইসব করতেছে, তাদের পরিকল্পনা। অন্যদিকে বাংলাদেশের অনেক পরিস্থিতি নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে। আপনারা সবাই জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। যে কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষরা রাজপথে নামে আন্দোলন করে অনেক কিছুই হয়ে যায়। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।